নমস্কার সমস্ত নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সবাই ভালো আছো তো? বাড়িতে আছো নিশ্চয়ই। সাবধানে থাকবে, তার সঙ্গে সঙ্গে পড়াশুনোটাও চালিয়ে যেতে হবে। আমাদের একটা পাঠ্যাংশ শেষ হয়ে গেছে। পরবর্তী পাঠ্যাংশ কবিতা খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি সংকলিত। এই খেয়া কবিতাটির মধ্যে সাধারণ মানুষের জীবন কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উপলব্ধির অভিজ্ঞতায় উপস্থাপিত হয়েছে। আবহমান কাল ধরে নদী স্রোতে বয়ে চলেছে, যার দুটো তীরে দুটো গ্রাম। দুই গ্রামের মানুষের মধ্যে যথেষ্ট জানাশোনা আনাগোনা রয়েছে। এপারের মানুষ ওপারে যায়, ওপারের মানুষ এপারে আসে খেয়া নৌকা করে। খেয়া নৌকা যেন এপার ওপারের মানুষের মাঝের মিলন সেতু, অর্থাৎ যোগাযোগ রক্ষাকারী। সকাল থেকে সন্ধে পর্যন্ত চলে এই আসা যাওয়া। সকালে যারা ঘর থেকে আসে, সন্ধ্যায় তারাই ফেরে ঘরে। কবির অনুভূতিতে সাধারণ মানুষের নিত্য জীবন প্রক্রিয়ায় এই আসা যাওয়ার কোনো বিরাম নেই। এই জাগতিক পরিবেশে কত ঘটনাই না ঘটে যায়, কিন্তু তা তাদের আসা যাওয়াকে স্পর্শ করে না, তাদের আসা যাওয়া বন্ধ হয় না। কবি যেন তাঁর মৃন্ময়ী দৃষ্টিতে প্রত্যক্ষ করেছেন জাগতিক পরিবেশের নানা ঘটনা প্রবাহকে। পৃথিবীর বুকে কত দ্বন্দ্ব, কত সংঘাত, কত সর্বনাশের বীজ মহীর হতে রূপান্তরিত হচ্ছে। গড়ে উঠছে কত বিবাদ, ঝগড়া এবং সর্বনাশের ইতিহাস। রক্তাক্ত পরিবেশে কত রাজশক্তির উত্থান ও পতন ঘটছে। আধুনিক সভ্যতার ক্রম বিকাশে নব নব চিন্তা ভাবনা, আশা আকাঙ্ক্ষা জেগে উঠছে। এই জেগে ওঠা বিশ্বাস, শক্তি সবটাই যে মানব জীবনে সুখকর হয় তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রেই তা হয়ে ওঠে দুঃখময়, মানব সভ্যতার ধ্বংসের কারণ। তবে অগ্রসরমান সভ্যতার প্রেক্ষাপটে যেমন বিষ ওঠে, তেমনি অমৃতও ওঠে। কিন্তু এই সমস্ত কিছুর অন্তরালে খেয়া নৌকা নদী স্রোতে বয়ে চলেছে। সে নৌকা এপারের মানুষকে নিয়ে যায় ওপারে, আবার ওপারের মানুষকে নিয়ে আসে এপারে। এই যাওয়া আসা তো চিরন্তন, এর বিরাম নেই। এ যেন শাশ্বত, অবিরাম, চিরকালীন। রবীন্দ্রনাথের যে চৈতালি কাব্যগ্রন্থ, এই চৈতালি একটা পর্ব ধরা হয়। চৈতালি পর্বের কবি মানসিকতা এবং উপলব্ধির প্রেক্ষাপটে খেয়া নৌকার যাওয়া আর আসা একটা তাৎপর্য, একটা ব্যঞ্জনাময় জীবন সত্যকে স্মরণ করিয়ে দিয়েছে। উপনিষদীয় চিন্তা চেতনার ভিত্তিতে পরমাত্মা থেকে জীবাত্মা রূপে পৃথিবীতে আসা আর পরমাত্মায় ফিরে যাওয়া, এ তো মানব জীবনের চরম ও শাশ্বত সত্য। তাই বলা যায়, খেয়া কবিতাটির মধ্যে কবির মর্ত্যপ্রীতি আর সাধারণ মানুষের প্রতি মমতা গূঢ় ব্যঞ্জনা ও দার্শনিক উপলব্ধির আভাসে অভিব্যক্ত হয়েছে। এই তো গেল খেয়া কবিতা সম্পর্কে কবি কি বলতে চেয়েছেন, বা সেখানে কবির কোন মানসিক দিক কাজ করেছে। এরপর আসছে আমরা মূল পাঠ্যাংশে প্রবেশ করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। খেয়া, যা কিনা আরেকটা নাম নৌকা নামে পরিচিত,
যারা নৌকোয় করে যাতায়াত করেছো কোথাও, তারা অবশ্যই জানো এপার থেকে ওপারে পাড়ি জমানোই হচ্ছে নৌকো বা খেয়ার কাজ। সে নদী স্রোতে এপার থেকে ওপারে যায়, তাতে এপারের লোকেরা ওপারে, ওপারের লোকেরা এপারে যাতায়াত করে। কেউ ঘরে ফিরে যায়, কেউ ঘর থেকে আসে। দুই তীরে দুই গ্রাম, আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। নদীর দুপারে অবশ্যই দুটো জনবসতি, অর্থাৎ দুটো গ্রাম। তাদের জানাশোনা কিছুটা রয়েছে অবশ্যই। সকাল থেকে সন্ধ্যা তাদের এই খেয়ার মাধ্যমেই যোগাযোগ রক্ষা, যে কারণে বলা হলো খেয়া যেন মিলন সেতু, মানে যোগাযোগের মাধ্যম। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। দেখো, আমরা সবসময় জানি মানব সভ্যতার উত্থান পতনের ইতিহাসে যে একটা সাম্রাজ্যবাদী দল যতদিন ধরে রাজত্ব করে, তারা তাদের হিংসা, তারা তাদের কি বলবো, যে ক্ষমতা, এই সমস্ত সব কিছু অ্যাপ্লাই করে সমস্ত কিছু তারা জাঁকিয়ে বসার জন্য প্রয়োগ করে। তাতে কি হয়, বিরুদ্ধ আরেকটা দলের সঙ্গে তাদের দ্বন্দ্ব শুরু হয়, ঝগড়া, মারামারি, হত্যালীলা চলে, রক্তের স্রোত। এভাবেই যেই দল কমজোরি তারা পরাজিত হয়, আর জয়ী হয় যাদের ক্ষমতা বেশি তারা। আর তারাই ক্ষমতা বেশি যারা, তারা বিজয়ী হয়ে নতুন ইতিহাস গড়ে তোলে। রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট, কত ফুটে আর টুটে। এই রক্তের খেলার মাঝখানে আমরা কি দেখতে পাই, যারা ক্ষমতা পেল তাদের মাথায় সোনার মুকুট চড়ে বসলো, আর যারা ক্ষমতা হারালো তাদের মাথা থেকে সোনার মুকুট খসে পড়ল, তাই টুটে যায়। আর সোনার মুকুট যারা বিজয়ী হয় তাদের মাথায় ফুটে ওঠে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। আমরা জানি সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুরেরা সমুদ্র মন্থন করেছিল। নাগরাজ বাসুকীকে মন্থন দণ্ড করে দুপাশে টানাটানি করে তারপর দেবী লক্ষ্মী উঠে এলেন সমুদ্রের গর্ভ থেকে। তার দু হাতে ছিল, এক হাতে বিষ আর আরেক হাতে অমৃত। তাই এরকমই শুধুমাত্র ভালো, শুধুমাত্র সুখকর কোনো কিছু কিন্তু সভ্যতা গড়ে ওঠার সময় আসে না। যত সভ্যতা গড়ে উঠেছে তার মধ্যে যেমন থাকে তৃষ্ণা, মানে আরো চাই, আরো চাই, আমি আরো যেন ভোগ করতে চাই, আরো দখল করতে চাই, আরো সাম্রাজ্য আমার করে নিতে চাই। তারই সঙ্গে থাকে একটা আগ্রাসন নীতি, যেন সেটা হচ্ছে ক্ষুধা। এরই সঙ্গে কিছু খারাপ দিক দেখা যায়, কিছু ভালো দিক দেখা যায়। হলাহল মানে বিষ, যেটা খারাপ সেটা হলো বিষের সামিল, আর যেটা মন্দ ভালো সেটা হচ্ছে সুধা বা অমৃত। শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া যে পারাপার করে দুটো গ্রামের মধ্যে, সেই নদীর দুই তীরে দুটো গ্রাম, দুই গ্রামের দিকেই যেন তাকিয়ে আছে। দোহা পানে মানে দুজনের দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে বলতো? আসলে মানব সভ্যতা একে অপরের উপর
নির্ভরশীল করে গড়ে উঠেছে। একটি গ্রামে মনে করো যেই জিনিস উৎপাদিত হচ্ছে, ফসলই বলো বা অন্য যে কোনো জিনিস, হয়তো ওপারের গ্রামে সেই জিনিসটা নেই। এই গ্রাম থেকে নৌকোয় করে অর্থাৎ খেয়ায় করে ওই গ্রামে সেগুলো নিয়ে গিয়ে লোকে বেচা কেনা করে কিছু রোজগার করে। আবার ওই গ্রামে যেটা উৎপাদিত হয় সেটা এই গ্রামে হয়তো হয় না। এইভাবে এই গ্রামের লোকেরা ওই গ্রামে লেখাপড়া করতে যায়, ওই গ্রামের লোকেরা এই গ্রামে ব্যবসা বাণিজ্য করতে আসে। এভাবে কিন্তু পারস্পরিক নির্ভরতার মধ্য দিয়ে তাদের জীবন চলে। তাই দুজন দুজনের দিকে যেন তাকিয়ে থাকে, একজন কেউ নিজে নিজে বাঁচতে পারে না। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। চিরদিন চলে নদী স্রোতে, এ তো দুটো গ্রামের ক্ষেত্রে আমরা বুঝলাম বা পড়লাম যে চিরকাল এইভাবে আনাগোনা চলে, দুটো গ্রামের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলে। কিন্তু শুধু তো তাই নয়, যদি ধরে নেওয়া হয় মানুষের জীবন এটা এক পার আর মৃত্যুর ওপারটা হচ্ছে আরেকটা পার, আর এই জীবনে আমরা যে পথটা বয়ে চলেছি সেই পথটা হচ্ছে খেয়া নৌকা বয়ে চলেছে, এটাও হতে পারে কবি কল্পনার একটা দিক। কবি যে পরমাত্মার জীবাত্মার মধ্যে একটা যোগসূত্র রচনা করেছেন। পরমাত্মা হলেন ঈশ্বর, আর জীবাত্মা হলো আমরা যারা জীব হয়ে জন্মগ্রহণ করি। জীবাত্মা সব সময় ছটফট করে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার জন্য। কবি এই দুটো পার, দুটো গ্রাম যেন ব্যঞ্জনাময় দৃষ্টিতে এটাও দেখাতে চেয়েছেন, একটা পার যেন জীবাত্মা আর আরেকটা পার যেন পরমাত্মা। জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হতে চায়, আর পরমাত্মা জীবাত্মা হয়ে জন্মগ্রহণ করে, আবার ফিরে আসে জন্মান্তরে। এই রকম ভাবেই আমাদের খেয়া কবিতায় কবি খুব সুন্দরভাবে নানান দিক থেকে, নানান দৃষ্টিকোণ থেকে খেয়ার তাৎপর্য তুলে ধরেছেন। তোমরা কবিতাটা খুব ভালো করে পড়বে, বারবার করে দরকার হলে রেকর্ডিংটা শুনবে, শুনে নিজেদের পাঠ্যাংশের জায়গাগুলো বুঝে নেবে। আমি এরই সঙ্গে কবিতাটা ছবি তুলে তোমাদের পোস্ট করে দেব। অবশ্যই ভালো করে পড়বে, এরপরে আস্তে আস্তে প্রশ্নোত্তর পাঠাতে থাকবো, সেগুলো পড়ে তৈরি করে ফেলবে। ঠিক আছে? ভালো থাকবে, খুশিতে থাকবে, পড়াশুনো করো। আবার আমরা খুব শিগগিরই মিলিত হব, দেখা হবে আমাদের, আবার আমরা সেই পূর্ব জীবনে ফিরে যাব। রাখছি আজকে, নমস্কার।